আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন যোগ করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 18 মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আগে 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে 21 মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং বাকি দিনগুলো নির্বাহী আদেশের ছুটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 18 মার্চ যুক্ত হয় ঈদের আগে 4 দিন ছুটি থাকবে। এছাড়া 17 মার্চ শবে কদরের ছুটিও রয়েছে। ফলে ঈদ উপলক্ষে মোট 7 দিনের ছুটি পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই কমিটি নতুন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের স্থাপনা বা পুনর্গঠনের প্রস্তাব বিবেচনা করবে। পাশাপাশি নতুন বিভাগ, জেলা, উপজেলা ও সিটি কর্পোরেশন গঠনের বিষয়ে এতে আলোচিত হবে। স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইনমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা কমিটির সদস্য থাকবেন। প্রশাসনিক কাঠামো সংস্কারের লক্ষ্যে এই কমিটি কাজ করবে। ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। প্রায় 50 মিনিট ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। একই দিনে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জামায়াত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন পল কাপুর। তিনি গত মঙ্গলবার 2 দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান। জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। বুধবার রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। তবে বৈঠক স্থগিতের কারণ উল্লেখ করা হয়নি। এর আগে মঙ্গলবার রাতে 2 দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার মামলার রায় আগামী 9 এপ্রিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই দিন নির্ধারণ করে। রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছিল। এই মামলায় মোট 30 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে 25 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রসিকিউশন দাবি করেছে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। জামালপুরের মেলান্দহে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মিয়ারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কাজল মিয়া ও তার ভাতিজা আকাশ মিয়া। তারা বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আকাশ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কাজল মিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মানিকগঞ্জ হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোমান মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পালোড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রোমান মিয়া মিতোরা গ্রামের বাসিন্দা এবং পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। পুলিশ জানায় কাজে যাওয়ার পথে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সিনেটের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব ব্যর্থ হয়েছে। ইরানের সামরিক অভিযান চালানোর ক্ষমতা কমানোর লক্ষ্যে আনা প্রস্তাবটির পক্ষে 47 এবং বিপক্ষে 53 জন সিনেটর ভোট দেন। প্রায় পুরোপুরি দলীয় লাইনে ভোট হয়। ডেমোক্র্যাটরা অভিযোগ করেন ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে সামরিক পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা বলেন প্রেসিডেন্ট দেশের নিরাপত্তার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। এখন একই বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদও ভোট হওয়ার কথা রয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভয়াবহ ভূমিধসে 200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ভারী বৃষ্টিপাতের পর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির খনি মন্ত্রণালয়। নিহতদের মধ্যে প্রায় 70 জন শিশু রয়েছে। আহতদের গোমা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে খনিটির নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী M23 দাবি করেছে এটি ভূমিধস নয়, বরং বোমা হামলার ঘটনা। খনিটি বিশ্বের কলটান সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস। ইরাকে অবস্থানরত আমেরিকাপন্থী ইরানি কুর্দি বাহিনী ইরানে প্রবেশের জন্য সশস্ত্র ইউনিট প্রস্তুত করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এতে চলমান সংঘাতে নতুন দিক উন্মোচিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অতীতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA কুর্দি বাহিনীকে অস্ত্র সহায়তা দিয়েছিল বলে জানা যায়। তবে হোয়াইট হাউস জানিয়েছে কুর্দিদের মাধ্যমে ইরানে বিদ্রোহ শুরু করার কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি আরও তীব্র হলে কুর্দি বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলায় অস্ট্রেলিয়া সেখানে ক্রাইসিস
রেসপন্স দল পাঠিয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে কিছু সামরিক সরঞ্জামও মোতায়েন করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, সম্ভাব্য জরুরি পরিস্থিতির প্রস্তুতি হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে 2টি সামরিক বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলে অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানিয়েছে। তবে ঠিক কোথায় ও কী ধরনের সরঞ্জাম মোতায়েন করা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তা ইরান দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের পথে অনেক দূরে এগিয়ে গেছে। বিশেষজ্ঞ ডক্টর ব্রুসি বেকটল জুনিয়র বলেন, উত্তর কোরিয়া ইরানকে শক্তিশালী রকেট বুস্টার প্রযুক্তি সরবরাহ করছে। এই প্রযুক্তি হোয়াসং 15 ICBM এ ব্যবহৃত হয়, যার পাল্লা প্রায় 8000 মাইল। যদি এই প্রযুক্তি ইরানের হাতে পুরোপুরি পৌঁছে থাকে, তবে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানার সক্ষমতা পেতে পারে। এতে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট। ইরানে বিমান হামলা বন্ধ ও ভবিষ্যৎ সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার প্রস্তাব 53 থেকে 47 ভোটে আটকে দেওয়া হয়। সমর্থকরা বলেন, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে ফিরিয়ে আনা প্রয়োজন। তবে বিরোধীরা যুক্তি দেন, দেশের নিরাপত্তা রক্ষায় প্রেসিডেন্ট সীমিত সামরিক পদক্ষেপ নিতে পারেন। এই ভোটের ফলে ট্রাম্পের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পথ খোলা থাকছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের কোম শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, বিমান বাহিনী এই হামলা চালিয়েছে। একই সঙ্গে ইস্পাহান শহরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাদের মতে, এসব হামলার লক্ষ্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা। পাশাপাশি অঞ্চলটির আকাশে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোই এই অভিযানের উদ্দেশ্য, তথ্যসূত্র জানিয়েছে আল জাজিরা। নেপালে নতুন সরকার নির্বাচনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 1,90,00,000 ভোটারের নির্বাচনে অংশ নিচ্ছেন। সংসদের 275টি আসনের মধ্যে 165টি সরাসরি ভোটে এবং বাকি 110টি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচিত হবে। প্রায় 3,400 বেশি প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তরুণদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনের পর আগের সরকারের পতনের প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলাফলের ভিত্তিতে জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।